বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। আজ এই ভিডিওতে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন যে চ্যাপ্টারটি আছে এনসিইআরটিতে সেটা বাংলা এক্সপ্লেনেশন করা হবে। Since the dawn of civilization, there have been many attempts to classify living organisms. যবে থেকে নগরের উত্থান শুরু হয়েছে সেদিন থেকেই বিভিন্ন রকমের জীবদেরকে শ্রেণীবিভাগ করার অনেক রকমের চেষ্টা করা হয়েছে। It was done instinctively, not using criteria that were scientific, but born out of a need to use organisms for our own use, for food, shelter, and clothing. এটা কোনো রকমের বৈশিষ্ট্যর উপর ভিত্তি বা কোনো বিশেষ কারণের উপর ভিত্তি করে করা হয়নি, কোনো রকমের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে করা হয়নি, বরং কী উদ্দেশ্য করা হয়েছিল যে মানুষের বিভিন্ন রকমের প্রয়োজন চাহিদা তার উপর ভিত্তি করে করা হয়েছিল। খাদ্যের জন্য, বাসস্থানের জন্য, পোশাক পরিচ্ছদের জন্য ইত্যাদি চাহিদাগুলো পূরণ করার জন্য তারা এগুলোকে ভাগ করে রেখেছিল যাতে তাদের সুবিধা হয়। কোনো রকমের সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হয়নি। Aristotle was the earliest to attempt a more scientific basis for classification. এবং তাদের মধ্যে অ্যারিস্টটল ছিলেন প্রথম যিনি বৈজ্ঞানিক উপায়ে বিভিন্ন রকমের জীবকে বৈজ্ঞানিক উপায়ে ক্লাসিফিকেশন করার চেষ্টা করেছিলেন। He used simple morphological characters to classify plants into trees, shrubs and herbs. তিনি বাহ্যিক যে বাইরের যে মরফোলজিক্যাল ক্যারেক্টার বাইরে থেকে দেখা যায় এরকম যে বৈশিষ্ট্যগুলি আছে তার উপর ভিত্তি করে প্রাণীদেরকে তিনি উদ্ভিদদেরকে তিনি তিনটে ভাগে ভাগ করেন। একটা হচ্ছে ট্রিজ, সার্বস আর একটা হার্বস। He also divided animals into two groups, those which had red blood and those that did not. এবং তিনি প্রাণীদেরকে দুটি ভাগে ভাগ করেন, একটা হচ্ছে যাদের মধ্যে লাল রক্ত আছে আর একটা যাদের মধ্যে লাল রক্ত নেই। তাহলে উদ্ভিদদেরকে তিনি প্রথম করেছিলেন তিনটি ভাগে, ট্রিজ, সার্বস অ্যান্ড হার্বস, আর প্রাণীদেরকে করেছিলেন দুটো, একটা হচ্ছে যাদের লাল রক্ত আছে আর যাদের লাল রক্ত নেই। In a linear time, a two-kingdom system of classification with plantae and animal kingdom was developed that included all plants and animals respectively. পরবর্তীকালে লিনিয়াস দু কিংডম এর ক্লাসিফিকেশন সৃষ্টি করেন, টু কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন তৈরি করেন, যেখানে তিনি দুটো কিংডম রেখেছিলেন। একটা প্ল্যান্টই যেখানে সমস্ত রকমের প্ল্যান্ট বা উদ্ভিদ ছিল, একটা অ্যানিম্যালি যেখানে সমস্ত রকমের অ্যানিম্যাল বা প্রাণী ছিল। This system did not distinguish between the eukaryotes and prokaryotes in unicellular and multicellular organisms and photosynthetic green algae and non-photosynthetic fungi organism. এবং লিনিয়াস যে সিস্টেমটা করেছিলেন প্ল্যান্ট এবং অ্যানিম্যালি, এর মাধ্যমে কিন্তু প্রোক্যারিওট, ইউক্যারিওটিক, তারপর এককোষী বহুকোষী প্রাণী, তারপর ফটোসিনথেটিক করতে পারে এমন সালোকসংশ্লেষ করতে পারে এমন প্রাণী বা সালোকসংশ্লেষ করতে পারে না এমন প্রাণী, এদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। তাদের মধ্যে কোনো পার্থক্য করা যেত না যে কোনটা এককোষী, কোনটা বহুকোষী, কোনটা প্রোক্যারিওট, কোনটা ইউক্যারিওট, কোনটা সালোকসংশ্লেষ করতে পারে, কোনটা সালোকসংশ্লেষ করতে পারে না। এগুলো কিন্তু লিনিয়াসের যে টু কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন তার মাধ্যমে পার্থক্য করা যেত না। Classification of organisms into plants and animals was easily done and was easy to understand, but a large number of organisms did not fall into either category. যে টু কিংডম ক্লাসিফিকেশন প্ল্যান্ট এবং অ্যানিমালি, এটা খুব সহজে করা গিয়েছিল এবং খুব সহজে বোঝাও যেত যে উদ্ভিদরা প্ল্যান্টের মধ্যে আছে, প্রাণীরা অ্যানিমালের মধ্যে আছে। কিন্তু অনেক অর্গানিজম বা জীব ছিল যারা এই দুটোর কোনোটার মধ্যে পড়তো না, না তারা উদ্ভিদ না তারা প্রাণী, কোনো মধ্যেই তারা পড়তো না। Hence, the two-kingdom classification used for a long time was found inadequate. তার জন্যই এই যে টু কিংডম ক্লাসিফিকেশনটা সেটা অনেক সময় ধরে অকার্যকারিতা পেল, মানে কোনো কাজের থাকলো না। Beside gross morphology, a need was also felt for including other characteristics like cell structure, nature of all, mode of nutrition, habitat, methods of reproduction, evolutionary relationship ইত্যাদি। তো বাইরের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এটা করা হয়েছিল, কিন্তু তার সাথে সাথে আরও অন্যান্য জিনিসও এর মধ্যে ইনক্লুড করে পরবর্তীকালে ক্লাসিফিকেশন সিস্টেমটাকে আরও ইমপ্রুভ করা হলো, আরও উন্নত করা হলো। এবং তাদের মধ্যে কী কী ছিল? সেল স্ট্রাকচার, মানে কোষের গঠনটা কেমন তার উপর ভিত্তি করে করা হলো। নেচার অফ ওয়াল, যে সমস্ত অর্গানিজম আছে তাদের যে ওয়ালটা সেটা কী দিয়ে তৈরি তার উপর ভিত্তি করে। মোড অফ নিউট্রিশন, যে তাদের নিউট্রিশনের মোডটা কেমন, যে তারা অটোট্রপিক মানে স্বভোজী না পরভোজী না পরজীবী না মিথজীবী ইত্যাদির উপর ভিত্তি করে। তারপরে হ্যাবিটেট, বাসস্থান, কোথায় বাস করে, জলে না স্থলে না মরুভূমিতে কোথায় বাস করে তার উপর ভিত্তি করে। মেথড অফ রিপ্রোডাকশন, কীভাবে তারা রিপ্রোডাকশন করে বা জনন করে, যৌনজনন না অযৌনজনন
ইভলিউশনারি রিলেশনশিপ, অভিব্যক্তিগত সম্পর্ক দিক দিয়ে কারোর সাথে কারোর রিলেশনস আছে কিনা, এই সমস্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেও ক্লাসিফিকেশন করা হয় পরবর্তীকালে। Classification systems for the living organism have hence undergone several changes over the time. এবং এর জন্য কি যে ক্লাসিফিকেশনের যে সিস্টেমটা, শ্রেণীবিভাগের যে পদ্ধতিটা, সেটা সময়ের সাপেক্ষে চেঞ্জ হয়ে থাকে। যেমন অ্যারিস্টটল কি প্রথমে উদ্ভিদ আর প্রাণী দুটো ভাগে ভাগ করে, তাদের উদ্ভিদদেরকে তিনটি ভাগে ভাগ করেছিলেন, প্রাণীদেরকে দুটো। কিন্তু লিনিয়াস পরবর্তীকালে সায়েন্টিফিকলি এলেন এবং দুটো ভাগে, প্ল্যান্ট এবং অ্যানিমেলি দুটি ভাগে ভাগ করলেন। সায়েন্টিফিকলি প্রথম করেছিলেন অ্যারিস্টটল, এবং পরবর্তীকালে আরও অন্যান্য বিজ্ঞানী 3 কিংডম ক্লাসিফিকেশন, 4 কিংডম ক্লাসিফিকেশন, 5 কিংডম ক্লাসিফিকেশন, এমনকি বর্তমানে 6 কিংডম ক্লাসিফিকেশনও চালু হয়ে গেছে। Though plant and animal kingdom have been a constant under all different system, the understanding of what groups বা organism be included under this kingdom have been changing. কিন্তু যেই করা হোক না কেন, যে ক্লাসিফিকেশন সিস্টেমই করা হোক না কেন, প্ল্যান্ট এবং অ্যানিমেলে এই যে দুটো, সেটা কিন্তু সবসময় ফিক্সড। সেটা 3 কিংডম ক্লাসিফিকেশন হোক, 4 হোক, 5 হোক, 6 হোক, সমস্ত ক্লাসিফিকেশন সিস্টেমে প্ল্যান্টি এবং অ্যানিমেলি এই যে দুটো গ্রুপ, সেটা ফিক্সড, এদের কোনো চেঞ্জ হয়নি। কিন্তু বাদবাকি অন্য অন্য অর্গানিজম তারা কোন গ্রুপে, কোন কোন কিংডমে পড়বে, তার জন্য আলাদা আলাদা রকমভাবে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদের জন্য আলাদা আলাদা ক্লাসিফিকেশন সিস্টেম করা হয়েছে, এবং তাদের যে স্থাপনটা, যে কোন গ্রুপে তারা পড়বে, সেটাও চেঞ্জ হয়েছে। দ্য নাম্বার অ্যান্ড নেচার অফ আদার কিংডমস হ্যাভ অলসো বিন আন্ডারস্ট্যান্ড ডিফারেন্টলি বাই ডিফারেন্ট সায়েন্টিফিক ওভার দ্য টাইম। অন্যান্য যে কিংডম বা রাজ্য আছে, তার সংখ্যা কত, তারপর সেই কিংডমে কোন প্রাণী থাকবে, কোন উদ্ভিদ থাকবে, কোন জীব থাকবে, এটা বিভিন্ন রকমের বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে করেছে, এবং আস্তে আস্তে সেটা আমরা জানতে পারবো পরবর্তীকালে কোন বিজ্ঞানী কীভাবে করেছেন। তো ক্যারেক্টারিস্টিক অফ 5 কিংডম, এই যে WH হোয়াইটেগার, তিনি 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন চালু করেছিলেন, পড়বো একটুবারই। তো এই যে ক্যারেক্টারিস্টিক অফ দ্য 5 কিংডম ক্লাসিফিকেশন করেছিলেন কি RH হোয়াইটেগার বিজ্ঞানী, তিনি 5 কিংডম ক্লাসিফিকেশন করেছিলেন, যে বিভিন্ন রকম জীবকে তিনি 5টি ভাগ করেছিলেন, 5টি গ্রুপে তাদেরকে ভাগ করেছিলেন। একটা হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমেলি। তো এই যে 5টা কিংডম, তাদের মধ্যে দেখো প্ল্যান্টি এবং অ্যানিমেলি এই দুটো কিন্তু ফিক্সড আছে, বাদবাকি আরও 3টে যোগ হয়েছে, একটা মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই। তো এবার কোন কিংডমের বৈশিষ্ট্য কেমন সেটা এই চার্টে দেওয়া আছে, যে সেল টাইপ বা কোষের গঠনটা কেমন। মনেরার ক্ষেত্রে যারা আছে, মনেরা গ্রুপে, তারা প্রত্যেকেই প্রোক্যারিওট বা প্রত্যেকেই প্রোক্যারিওট। প্রোটিস্টা কি ইউক্যারিওট, ফাঞ্জাই ইউক্যারিওট, প্ল্যান্টি ইউক্যারিওট, অ্যানিমেলি ইউক্যারিওট। তাহলে এখানে সেলটা কেমন সেটা যদি দেখা যায়, তো মনেরা শুধুমাত্র প্রোক্যারিওট, অর্থাৎ প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলি প্রত্যেকেই ইউক্যারিওট। সেল ওয়ালটা কীরকম, যে কোষ যেটা আছে তার যে ওয়াল বা কোষের যে প্রাচীর, সেটা কেমন। মনেরার ক্ষেত্রে সেটা নন সেলুলোজিক, পলিস্যাকারাইড এবং অ্যামোনিয়া অ্যাসিড দিয়ে তৈরি, নন সেলুলার, কোনো রকম সেলুলার না, মানে কোষীয় গঠন নেই। এবং যে সেল ওয়ালটা আছে সেটা হচ্ছে পলিস্যাকারাইড এবং অ্যামোনিয়া অ্যাসিড দিয়ে তৈরি। প্রোটিস্টার ক্ষেত্রে থাকে সেল ওয়াল কিছু কিছু ক্ষেত্রে, ফাঞ্জাইয়ের ক্ষেত্রে থাকে এবং সেটা কাইটিন দিয়ে গঠিত, প্ল্যান্টির ক্ষেত্রে থাকে সেলুলোজ দিয়ে গঠিত, অ্যানিমেলের ক্ষেত্রে সেল ওয়াল থাকে না, প্রাণীর কোষে সেল ওয়াল থাকে না, শুধু সেল মেমব্রেন থাকে। নিউক্লিয়ার মেমব্রেন মনেরার ক্ষেত্রে থাকে না, প্রোটিস্টার ক্ষেত্রে থাকে, ফাঞ্জাই থাকে, প্ল্যান্টি থাকে, অ্যানিমেলি থাকে। মনেরার ক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, সেল ওয়াল থাকে, তাও পলিস্যাকারাইড ও অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। আর প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলি প্রত্যেকের ক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেন আছে। বডি অর্গানাইজেশন, মনেরা হচ্ছে সেলুলার, প্রোটিস্টাও সেলুলার, মানে এটা হচ্ছে কোষীয় গঠন। ফাঞ্জাই হচ্ছে মাল্টি সেলুলার বা লুজ টিস্যু, এদের বহুকোষী হিসাবে গঠিত বা লুজ টিস্যু নিয়ে গঠিত। প্ল্যান্টি হচ্ছে টিস্যু বা অর্গান, আর অ্যানিমেল হচ্ছে টিস্যু অর্গান বা অর্গান সিস্টেম। আর মোড অফ নিউট্রিশন বা কী রকমভাবে তারা নিউট্রিশন করে বা তাদের নিজের যে খাদ্যের চাহিদার পূরণ করে, সেটা মনে রাখি অটোট্রপিকের মধ্যে আবার দুটো, কেমোসিনথেটিক, ফটোসিনথেটিক। যে হয়তো কেমিক্যাল থেকে তারা বিভিন্ন রকমের পদার্থকে নিয়ে তারা নিজের এনার্জিটাকে প্রোভাইড করে, বা হতে পারে যে ফটোসিনথেটিক, যে তারা নিজেদের খাদ্য তৈরি করছে, শেষ করছে। আবার আরেকটা আছে হেটেরোট্রপিকও হতে পারে। হেটেরোট্রপিকের মধ্যে দুটো, এটা স্যাপ্রোফাইটিক, একটা প্যারাসাইটিক। স্যাপ্রোফাইটিক মানে কি, যে মৃত যে বনজীব আছে সেখান থেকে তারা খাদ্য চাহিদাটা পূরণ করে। প্যারাসাইটিক মানে কি, প্যারাসাইটিক মানে অন্য কারোর উপর ডিপেন্ড থেকে, অন্য কোনো প্রাণীর উপর থেকে তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে, এটা হচ্ছে প্যারাসাইটিক। তো সব রকমই আছে, মনের মধ্যে অটোট্রপিকও আছে, হেটেরোট্রপিকও আছে। অটোট্রপিকের মধ্যে কেমোসিনথেটিক, ফটোসিনথেটিক, আর হেটেরোট্রপিকের মধ্যে স্যাপ্রোফাইটিক, প্যারাসাইটিক।
প্রোটিস্টার মধ্যে হচ্ছে অটোট্রপিক, ফটোসিনথেটিক এবং হেটেরোট্রপিক দুটোই আছে। কিন্তু প্রোটিস্টার মধ্যে যেটা অটোট্রপিক বা স্বভোজী, মানে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, সেটা হচ্ছে ফটোসিনথেটিক, যে তারা সালোক সংশ্লেষ করে, ক্লোরোফিলের সাহায্যে তারা খাবার তৈরি করে। ফাঞ্জাই হচ্ছে হেটেরোট্রপিক, স্যাপ্রোফাইটিক বা প্যারাসিটিক। হেটেরোট্রপিক বা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না ফাঞ্জাই। তারা স্যাপ্রোফাইটিক, মানে মৃত্যু যে সমস্ত জীব আছে সেখান থেকে তারা খাদ্যটাকে নেয়, বা প্যারাসিটিক, বা অন্য কোনো জীবের উপর তারা থেকে সেখান থেকে তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে। প্যারাসিটিকও হতে পারে, স্যাপ্রোফাইটিকও হতে পারে। প্ল্যান্টটি হচ্ছে অটোট্রপিক, বা হচ্ছে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, এবং সেটাও কি ফটোসিনথেটিক। ফটোসিনথেটিক মানে কি, যারা সালোক সংশ্লেষ করতে পারে ক্লোরোফিলের সাহায্যে বা কোনো রকমের পিগমেন্টের উপস্থিতিতে, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, সেটা হচ্ছে প্ল্যান্টটি। আর অ্যানিমালি হচ্ছে হেটেরোট্রপিক, হলোজৈক বা স্যাপ্রোফাইটিক। এই যে হলোজৈক খাদ্য, সেটা শুধুমাত্র অ্যানিমালের ক্ষেত্রে আছে। অ্যানিমালি কি হেটেরোট্রপিক, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তাহলে এখানে 5টা কিংডম এবং তাদের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য দেওয়া আছে, এটা ভালো করে মনে রাখবে সবাই। তাহলে কি R.H. হোয়াইটেকার 1969 প্রপোজড এ 5 কিংডম ক্লাসিফিকেশন। R.H. হোয়াইটেকার 1969 খ্রিস্টাব্দে 5 কিংডম ক্লাসিফিকেশনটা তৈরি করেছিলেন, 5 রাজ্য যে ক্লাসিফিকেশনটা। দ্য কিংডম ডিফাইন্ড বাই হিম ওয়ার নেমড মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমালি। উপরে দেখলাম যে 5টা কিংডম তিনি প্রপোজ করেছিলেন, এটা হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমালি। The main criteria for classification used by him include cell structure, body organization, mode of nutrition, reproduction, and phylogenetic relationship. তিনি ক্লাসিফিকেশনের জন্য যে যার উপর ভিত্তি করে তিনি ক্লাসিফিকেশন করেছিলেন, এই যে 5 কিংডম ক্লাসিফিকেশনটা, সেগুলো কি কি? সেল স্ট্রাকচার, যে কোষের গঠনটা কেমন, সেল স্ট্রাকচার, কোষের গঠনটা কেমন, এই যে কোষ সেল টাইপ, এটা হচ্ছে সেল স্ট্রাকচার, কোষের গঠনটা কেমন। বডি অর্গানাইজেশন, বডিটা কেমন, বডি অর্গানাইজেশন সেলুলার, মাল্টিসেলুলার বডি অর্গানাইজেশন, তার উপর ভিত্তি করে। মোড অফ নিউট্রিশন, কিন্তু মোড অফ নিউট্রিশন অটোট্রপিক না হেটেরোট্রপিক, অটোট্রপিক হলে সেটা কেমোসিনথেটিক না ফটোসিনথেটিক, আর হেটেরোট্রপিক হলে স্যাপ্রোফাইটিক, প্যারাসাইটিক না হলোজৈক, এর উপর ভিত্তি করে। এখানে রিপ্রোডাকশনও আছে। অ্যান্ড ফাইলোজেনেটিক রিলেশনশিপ, যে কোনো কারোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা অভিব্যক্তির দিক দিয়ে, ইভলিউশনের দিক দিয়ে, সেটা হচ্ছে ফাইলোজেনেটিক রিলেশনশিপ। জেনেটিক রিলেশনশিপ মানে জিনগতভাবে কারোর সাথে কারো সাদৃশ্য বা বৈসাদৃশ্য আছে কিনা, এগুলোর উপর ভিত্তি করে 5 কিংডম ক্লাসিফিকেশন করেছিলেন R.H. হোয়াইটেকার। Table 2.1 gives a comparative account of different characteristic of the 5 kingdom. 5 কিংডম ক্লাসিফিকেশনের বিভিন্ন রকম বৈশিষ্ট্য, এই যে টেবিল, এই টেবিলে দেওয়া আছে। The three-domain system has also been proposed that divides the kingdom Monera into 2 domains, leaving the remaining eukaryotic kingdoms in the third domain, and thereby a 6 kingdom classification. একটু আগে বলেছিলাম যে 6 কিংডম ক্লাসিফিকেশন চালু হয়ে গেছে, সেখানে কি মনেরাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, আর বাদ বাকি সমস্ত ইউক্যারিওটিক থেকে আছে। তাহলে কি এমনিতে 5টা, মনেরাকে যদি আবার দুটো ভাগ করা হয় তাহলে একটা নতুন আসছে, তাহলে 6 কিংডম ক্লাসিফিকেশন তৈরি হয়ে গেছে। যেটাতে একটা হচ্ছে মনেরা, সেটাতে দুটো ভাগে ভাগ করেছে আবার, আর বাকি যে সমস্ত ইউক্যারিওট আছে তাদেরকে আরও আলাদা বাকি সিস্টেমের মধ্যে রাখা হয়েছে। এবং 6 কিংডম ক্লাসিফিকেশন এসছে, এবং সেটা 3টি ডোমেনে ভাগ করা আছে। এবং এই বিষয়ে আমরা উঁচু ক্লাসে আরও ভালো করে ডিটেলসে পড়বো, শুধু এটুকু জানা উচিত যে হ্যাঁ 3টে ডোমেনে থেকে আবার 6 কিংডম ক্লাসিফিকেশন। Let us look at this 5 kingdom classification to understand the issue and consideration that influenced the classification system. এখন আমরা এই 5 কিংডম ক্লাসিফিকেশন বিষয়ে একটু ভালো করে দেখবো যে কোথায় কি আছে। Earlier classification system include bacteria, blue-green algae, fungi, mosses, ferns, gymnosperm and the angiosperm of plants. পূর্বে যে সমস্ত প্ল্যান্ট এবং অ্যানিমালি যে ক্লাসিফিকেশন সিস্টেমগুলো ছিল 2 কিংডম 3 কিংডম, তাতে কী ছিল যে ব্যাকটেরিয়া, ব্লু-গ্রিন অ্যালগি, ফানজাই, মস, ফার্ন, জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম, এদের প্রত্যেককে প্ল্যান্টসের মধ্যে ইনক্লুড করা হয়েছিল। এরা প্রত্যেককে উদ্ভিদ হিসাবে গণ্য করা হতো। The character that unified this whole kingdom was that all the organisms include a had a cell wall in their cells. এবং তাদেরকে প্ল্যান্টের মধ্যে রাখার কারণটা কি, যে এদের প্রত্যেকের মধ্যে সেল ওয়াল ছিল, এবং ভাবা হতো যে যার মধ্যে সেল ওয়াল আছে সেই উদ্ভিদ, এবং তার জন্য এদের সবাইকে প্ল্যান্ট কিংডমের মধ্যে ইনক্লুড করা হয়েছিল। This placed together groups which widely different in other characteristic. এবং এর ফলে কী হয়েছিল যে অন্যান্য বৈশিষ্ট্যর দিক দিয়ে তারা সম্পূর্ণ আলাদা, কিন্তু সেল ওয়ালটা একই রকমের আছে,
সেল ওয়ালটা আছে, এর জন্য তাদেরকে প্ল্যান্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু অন্যান্য বৈশিষ্ট্যগুলো দিক দিয়ে দেখা যেত যে তারা সম্পূর্ণ আলাদা। এবং এর ফলে কি যে দুটো সম্পূর্ণ আলাদা রকম জীব একই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। It brought together the prokaryotic bacteria and the blue-green algae cyanobacteria with other groups which were eukaryotic. এবং এই প্ল্যান্টের মধ্যে কি 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 ছিল? প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়াও ছিল, তারপর সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন যেটাকে বলা হয় অ্যালগি বলা হয় সেটাও ছিল, এবং তার সাথে সাথে ইউক্যারিওটিকও ছিল। মানে এই প্ল্যান্টের মধ্যে সবই ছিল, প্রোক্যারিওটিকও ছিল, ইউক্যারিওটিকও ছিল, ব্যাকটেরিয়া ছিল, সায়ানোব্যাকটেরিয়া ছিল, ইউক্যারিওটিকও ছিল। It also grouped together the unicellular organism and the multicellular ones. Say for example, Chlamydomonas and Spirogora were placed together under algae. এবং এর ফলে কি এর মধ্যে আরোটা কি ছিল যে এককোষী প্রাণীও ছিল, বহুকোষী প্রাণীও ছিল একই গ্রুপের মধ্যে। এককোষী প্রাণী যেমন ক্লাইমাডোমোনাস এবং স্পাইরোগারা, এদেরকে প্ল্যান্টের মধ্যে যে আলাদা বা সাব গ্রুপ আছে অ্যালগি তার মধ্যে ইনক্লুড করা হয়েছিল। তাহলে এর মধ্যে কি প্রোক্যারিওটিকও চলে আসছে, ইউক্যারিওটিকও চলে আসছে, এককোষীয় চলে আসছে, বহুকোষীয় প্রাণীও চলে আসছে। মানে বিভিন্ন রকমের জীব একই গ্রুপের মধ্যে চলে আসছে শুধুমাত্র একটা বৈশিষ্ট্য উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করার জন্য। The classification did not differentiate between the heterotrophic group যেমন fungi and the autotrophic green plant, though they also showed the characteristic difference in their walls composition. এবং এই যে ক্লাসিফিকেশন সিস্টেম সেটা কি হেটেরোট্রপিক, যে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, পরভোজী। যেমন ফানজাই হচ্ছে একটা হেটেরোট্রপিক গ্রুপ, সে নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তার সাথে অটোট্রপিক যে গ্রিন প্ল্যান্ট, যে সবুজ উদ্ভিদ যারা স্বভোজী, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তাদের মধ্যে পার্থক্য করে করতে পারতো না, তাদেরকে একই গ্রুপের মধ্যে রাখা হয়েছিল। যদিও তাদের কি ওয়াল যে কম্পোজিশন, যে কোষের যে ওয়াল বা প্রাচীর, সেটা কম্পোজিশন আলাদা ছিল, তবুও তাদেরকে একই গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছিল। দ্য ফানজাই হ্যাড কাইটিন ইন দেয়ার ওয়ালস হোয়াইল দ্য গ্রিন প্ল্যান্টস হ্যাড এ সেলুলোজিক সেল ওয়াল। যে ফানজাই ছিল বা ছত্রাক ছিল, তার সেলের মধ্যে কী ছিল? কাইটিন দিয়ে গঠিত ছিল। ছত্রাকের যে সেল ওয়াল সেটা কাইটিন দিয়ে গঠিত, আর অন্যদিকে সবুজ উদ্ভিদের কি সেলুলোজ দিয়ে গঠিত। তাহলে সেল ওয়াল আছে কিন্তু কোষ প্রাচীর থাকলেও সেটা কি আলাদা আলাদা পদ্ধতি তৈরি। আবার তাদের যে নিউট্রিশন করার যে মোড সেটাও আলাদা। ফানজাই হচ্ছে হেটেরোট্রপিক, সবুজ উদ্ভিদের কি অটোট্রপিক। ফানজাইয়ের সেল ওয়াল কাইটিন দিয়ে গঠিত, সবুজ উদ্ভিদের কি সেলুলোজ দিয়ে গঠিত, তবুও তাদেরকে একই গ্রুপে রাখা হয়েছিল। তাহলে কত বড় একটা ভুল ছিল যে একটা গ্রুপের মধ্যে এককোষী, বহুকোষী, স্বভোজী, পরভোজী, তারপর প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক সবই চলে আসছে। তাহলে কতটা বড় ভুল ছিল। পরবর্তীকালে এগুলো আস্তে আস্তে সংশোধন হয়। When such characteristics were considered, the fungi were placed in a separate kingdom fungi. পরবর্তীকালে কি এই ফানজাইটাকে দেখা হলো যে এর তো সেল ওয়ালটা আলাদা পদার্থ দিয়ে তৈরি, কাঠিন দিয়ে তৈরি, উদ্ভিদের মতো না। আবার তো এ তো স্বভোজীও না, পরভোজী জীব, নিজে দেখার জন্য নিজেরা তৈরি করতে পারছে না। এবং এই সমস্ত দিক দিয়ে বিবেচনা করে ফানজাই বা ছত্রাককে একটা আলাদা গ্রুপের মধ্যে রাখা হলো, এবং এদেরকে একটা আলাদা গ্রুপ করা হলো কি, সেটা হচ্ছে ফানজাই। All prokaryotic organisms were grouped together under kingdom Monera, and the unicellular eukaryotic organisms were placed in kingdom Protista. সমস্ত প্রোক্যারিওটিক অর্গানিজমকে যে গ্রুপের মধ্যে রাখা হলো সেটা হলো মনেরা। মনেরা গ্রুপের মধ্যে সমস্ত প্রোক্যারিওটিক অর্গানিজমকে রাখা হলো, আর সমস্ত এককোষী ইউক্যারিওট অর্গানিজমকে রাখা হলো প্রোটিস্টা। এই কোশ্চেনটা অনেক পরে, যে এককোষী ইউক্যারিওটদেরকে রাখা হয়েছিল কোন গ্রুপে? প্রোটিস্টা। আর সমস্ত প্রোক্যারিওটিককে রাখা হয়েছে কোন গ্রুপে? মনেরা। Kingdom Protista has brought together Chlamydomonas, Chlorella, earlier placed in algae within plant and both having cell walls, with Paramecium and Amoeba which are earlier placed in the animal kingdom which lack cell wall. প্রোটিস্টার মধ্যে কি এককোষী ইউক্যারিওটিককে রাখা হয়েছিল প্রোটিস্টার মধ্যে, এবং সেই প্রোটিস্টার মধ্যে যখন আলাদা একটা গ্রুপ করা হলো প্রোটিস্টা, তখন তার মধ্যে কে কে চলে এলো? ক্ল্যামিডোমোনাস চলে এলো, ক্লোরেলা চলে এলো প্রোটিস্টার মধ্যে, যদিও তাদেরকে আগে রাখা হয়েছিল কোথায়? প্ল্যান্ট কিংডমে। এবং তার সাথে সাথে প্যারামেসিয়াম মানে অ্যামিবা চলে এলো, যদিও তাদের প্যারামেসিয়াম এবং অ্যামিবা আগে কি কোথায় ছিল? অ্যানিমাল কিংডমে। তাহলে প্রোটিস্টা একটা আলাদা গ্রুপ যেখানে এককোষী ইউক্যারিওট জীবরা থাকবে। তো তার উপর ভিত্তি করে ক্ল্যামিডোমোনাস, ক্লোরেলা এরা এককোষী জীব, ইউক্যারিওটিক জীব, প্রোটিস্টার মধ্যে চলে এলো, যদিও তারা আগে প্ল্যান্ট কিংডমে ছিল। এবং প্যারামেসিয়াম এবং অ্যামিবা এরা এককোষী এবং ইউক্যারিওটিক জীব, এদেরকেও প্রোটিস্টার মধ্যে নিয়ে চলে আসা হলো, যদিও এরা পূর্বে অ্যানিমাল কিংডমে ছিল। It has put together organisms which in earlier classification were placed in different kingdom.
এবং এর ফলে প্রোটিস্টা গ্রুপের মধ্যে অনেক অনেক প্রাণী জীব চলে এলো, যারা পূর্বে উদ্ভিদে ছিল কিংবা প্রাণী জগতে ছিল বা অন্য গ্রুপে ছিল, তারা প্রোটিস্টার মধ্যে চলে এলো। যখন দেখা গেলো যে এককোষী জীব আছে এবং ইউক্যারিওটিক আছে, তাকে প্রোটিস্টার মধ্যে নিয়ে আসা হয়ে গেল, সে যে গ্রুপই থাক না কেন, সে প্ল্যান্টের মধ্যে থাক, অ্যানিমেলের মধ্যে থাক। যখন দেখা গেলো যে প্রোক্যারিওটিক অথচ এককোষী, মনেরের মধ্যে নিয়ে আসা হলো। যখনই দেখা গেলো যে ইউক্যারিওটিক কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারছে না, সেল ওয়ালটা কাইটিন দিয়ে গঠিত, তাকে ছত্রাক বা ফাঞ্জাইয়ের মধ্যে চলে আসা হলো। এইভাবে প্রত্যেকটা জীবকে আলাদা আলাদাভাবে এক একটা ক্যাটাগরির মধ্যে নিয়ে চলে আসা হলো। দিস হ্যাপেন্ড বিকজ দ্য ক্রাইটেরিয়া ফর ক্লাসিফিকেশন চেঞ্জড। এবং এগুলো হয়েছিল কী কারণে, যে আমরা ক্রাইটেরিয়াকে বদলে দিয়েছি। মনের জন্য একটা আলাদা ক্রাইটেরিয়া আছে, এককোষী থাকবে, প্রোক্যারিওটিক থাকবে। সমস্ত এককোষী জীব এবং যারা প্রোক্যারিওটিক তারা মনের মধ্যে চলে এলো, ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে গেছে। সে যেখানেই ছিল না কেন, সে এখন মনেটার মধ্যে। সে যদি এককোষী হয়, সে যদি প্রোক্যারিওটিক হয়, তাকে থাকতে হবে কোথায়? মনেটার মধ্যে। প্রোটিস্টা সে যদি এককোষী হয় এবং সে ইউক্যারিওটিক হয়, সে যেখান থেকেই থাক না কেন, এখন তাকে থাকতে হবে কোথায়? প্রোটিস্টার মধ্যে। সে যদি আর ফাঞ্জের মধ্যে কে থাকবে? যদি তার মধ্যে সেল ওয়ালটা কাইটিন দিয়ে গঠিত হয়, সে যদি হেটেরোট্রপিক হয়, তাহলে তাকে থাকতে হবে কোথায়? ফাঞ্জাইয়ের মধ্যে। আমরা ক্রাইটেরিয়া চেঞ্জ করে দিয়েছি, সেই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে এখন বিভিন্ন রকম জীবকে আলাদা আলাদা 5 কিংডমের মধ্যে যে কোনো একটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়ে যাচ্ছে। This kind of changes will take place in future too, depending on the improvement in our understanding of characteristic and evolutionary relationship. এখন 5 কিংডম আছে, আস্তে আস্তে যদি আমাদের চিন্তাভাবনা আরও উন্নত হয়, আমরা যদি আরও এর মধ্যে পার্থক্য করতে পারি, আমাদের বোঝার ক্ষমতা যদি আরও বৃদ্ধি পায়, তাহলে এবং আমরা যদি বিভিন্ন রকমের অভিব্যক্তিগত সম্পর্ক খুঁজে পাই, রিলেশনশিপ পাই, যে জেনেটিক কোনো সম্পর্ক আছে কিনা, কতটা মিল আছে, কতটা অমিল আছে, তার উপর ভিত্তি করে পরবর্তীকালে সেটা আরও চেঞ্জ হতে পারে, আরও অন্যান্য অনেক কিংডম আসতে পারে। ওভার টাইম দ্য অ্যাটেম্প্ট হ্যাজ বিন মেড টু ইভলভ এ ক্লাসিফিকেশন সিস্টেম which reflect not only the morphological, physiological and reproductive similarities, but it also phylogenetic is based on evolution relationship. পূর্ববর্তীকালে কি সর্বপ্রথম করা হয়েছিল? মরফোলজিক্যালের উপর ভিত্তি করে। তারপর আস্তে আস্তে ফিজিওলজিক্যাল এলো, রিপ্রোডাক্টিভ ডিসিমিলারিটিস উপর ভিত্তি করে করা হলো। এখন আমরা কোনটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি? ফাইলোজেনেটিক, যে জেনেটিকগত বা জিনগত দিক দিয়ে সাদৃশ্য বৈসাদৃশ্য কতটা আছে, তার উপর ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশনটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। এবং যেটা কার উপর ভিত্তি করে? ইভলিউশন রিলেশনশিপ, অভিব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক আছে কি না, এই জীবটা ওই জীব থেকে এসছে না অন্য কোনো জীব থেকে এসছে, এদের জিনগত সম্পর্ক কতটা বেশি, কতটা কম, এই সমস্ত দিক দিয়ে ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশনটাকে করার চেষ্টা করছি। এবং এই কারণেই মানুষের সঙ্গে যে গরিলা, শিম্পাঞ্জি বলা হয়, তাদের মিলটা অনেকটা বেশি, কারণ কি তাদের জিনগত মিল অনেক বেশি। একটা মানুষের সাথে একটা শিম্পাঞ্জি বা একটা গরিলা জিনগত মিল অনেকটা বেশি, তার জন্যই বলা হয় যে হ্যাঁ, মানুষ শিম্পাঞ্জি, গরিলা এদের থেকে এসছে, এরা একই গ্রুপভুক্ত, একই গোষ্ঠীভুক্ত। এবং এর উপর ভিত্তি করে করা হচ্ছে এখন বর্তমানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ফাইলোজেনেটিক, যে ইভলিউশনারি রিলেশনশিপ আছে কিনা, অভিব্যক্তিগত সম্পর্ক আছে কিনা, জেনেটিক কোনো সম্পর্ক আছে কিনা। In this chapter we will study characteristic of kingdom Monera, Protista, Fungi of the Heidegger system of classification. Heidegger সিস্টেমের যে সমস্ত ক্লাসিফিকেশন মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, এই বিষয়ে এই 3টে গ্রুপ নিয়ে এই চ্যাপ্টার পড়া হবে। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে ডিটেলসে পড়া হবে মনেরা নিয়ে, তাদের বিভিন্ন শ্রেণীবিভাগ, তাদের বৈশিষ্ট্য, প্রোটিস্টা তাদের শ্রেণীবিভাগ, তাদের বৈশিষ্ট্য, তাদের এক্সাম্পল, ফাঞ্জাই তাদের বৈশিষ্ট্য, তাদের শ্রেণীবিভাগ, তাদের এক্সাম্পল। আর দ্য কিংডম প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমালি, কমনলি রেফার টু অ্যাজ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল কিংডম রেসপেক্টিভলি, উইল বি ডিল সেপারেটলি ইন চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4। আর পরবর্তীকালে চ্যাপ্টার 3-তে প্ল্যান্ট কিংডম, চ্যাপ্টার 4-এ অ্যানিমাল কিংডম বিষয়ে সম্পূর্ণ ডিটেলসে পড়ানো হবে। তো এইটুকু ছিল আজকের ভিডিওটা। এখন পরবর্তী ভিডিওতে কিংডম মনেরার ডিটেলসে পড়ানো হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যদি কোনো কিছু আপডেট করার মনে হয় যে এটা আপডেট করলে ভালো হয়, এরকম করলে ভালো হয়, তো তোমরা অবশ্যই কমেন্টে সেটা জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধীরে ধীরে সমস্ত ক্লাস এর মধ্যে আপলোড করবো ইনশাআল্লাহ। তো তোমরা ভালো করে ভিডিওটি দেখো, শেয়ার করো, সাপোর্ট করো। ধন্যবাদ তোমাদের সবাইকে।